তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপারের ইউনিট 3 থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য সুবিধা আলোচনা করো। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে। পরামর্শদান বা কাউন্সেলিংয়ের জগতে নির্দেশকমূলক ও অনির্দেশকমূলক পদ্ধতির মধ্যবর্তী এবং সর্বাধুনিক রূপটি হল সমন্বিত বা মিশ্র পরামর্শদান। প্রখ্যাত মনোবিদ এস.সি. থর্ন এই পদ্ধতির প্রধান প্রবর্তক। কোনো একটি নির্দিষ্ট পদ্ধতির ওপর অন্ধভাবে নির্ভর না করে শিক্ষার্থীর প্রয়োজন, ব্যক্তিত্ব এবং সমস্যার প্রকৃতির ওপর ভিত্তি করে বিভিন্ন পদ্ধতির সমন্বয় সাধন করাই হলো এই পদ্ধতির মূল কথা। এই পদ্ধতিতে পরামর্শদাতা এবং পরামর্শগ্রাহিতা উভয়ের ভূমিকার ওপর পরিস্থিতি অনুযায়ী সমান গুরুত্ব আরোপ করা হয়। আধুনিক শিক্ষাবিজ্ঞানে এটি অত্যন্ত নমনীয় এবং বাস্তবসম্মত একটি পদ্ধতি হিসাবে বিবেচিত। এবারে আছে সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে নমনীয়তা। এই পদ্ধতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর নমনীয়তা। এটি কোনো একক বা কঠোর নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ নয়। কাউন্সিলিং চলাকালীন পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে পরামর্শদাতা অত্যন্ত স্বাধীনভাবে তার কৌশল পরিবর্তন করতে পারেন। তারপরে কি 2 নম্বর হচ্ছে ভারসাম্যপূর্ণ অবস্থান। এটি পুরোপুরি পরামর্শদাতা কেন্দ্রিক বা পুরোপুরি পরামর্শগ্রাহিতা কেন্দ্রিক নয়। এটি উভয় পদ্ধতির একটি সুন্দর সেতুবন্ধন। প্রয়োজনে পরামর্শদাতা সক্রিয় ভূমিকা নেন, আবার কখনো শিক্ষার্থীকে স্বাধীনভাবে তার অনুভূতি প্রকাশের সুযোগ দেন। পরের পয়েন্ট হচ্ছে উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ। এই পদ্ধতিতে পরামর্শদাতা এবং পরামর্শগ্রাহিতা দুজনেই সক্রিয় ভূমিকা পালন করে। সমস্যা নির্ণয় ও সমাধানের ক্ষেত্রে উভয়ের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক বা রিপোর্ট গড়ে ওঠে। তারপর হচ্ছে সমস্যার প্রকৃতির ওপর গুরুত্ব। এখানে কোনো নির্দিষ্ট পদ্ধতির চেয়ে ব্যক্তির সমস্যার ওপর বেশি জোর দেওয়া হয়। ব্যক্তির সমস্যার ধরন, জটিলতা এবং তার মানসিক অবস্থার বিচার করে উপযুক্ত কৌশল নির্বাচন করা হয়। তারপরে বহুমুখী কৌশলের ব্যবহার। এই ব্যবস্থায় সমস্যার গভীরে যাওয়ার জন্য সাক্ষাৎকার, অভিক্ষা, পর্যবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন মনস্তাত্ত্বিক কৌশলের প্রয়োজন মতো ব্যবহার করা হয়। এবার হচ্ছে কি সুবিধা। সুবিধাতে কি বলা হচ্ছে দেখো, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে অধিক বাস্তবসম্মত ও ফলপ্রসূ। বাস্তব জীবনে মানুষের সমস্যা অত্যন্ত বৈচিত্র্যময় হয়, তাই কোনো একটি নির্দিষ্ট বাঁধা ধরা পদ্ধতির চেয়ে বিভিন্ন পদ্ধতির মিশ্রণ এই ব্যবস্থায় প্রয়োগ করা হয় বলে এটি বাস্তবে অনেক বেশি ফলপ্রসূ ও কার্যকারী হয়। দ্বিতীয় পয়েন্ট আছে দেখো, দ্বিতীয় সুবিধা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের স্বীকৃতি। প্রত্যেক শিক্ষার্থীর মানসিক গঠন, আবেগ এবং চাহিদা ভিন্ন প্রকৃতির। এই পদ্ধতিতে সেই ব্যক্তির বৈষম্যকে সম্পূর্ণ স্বীকৃতি দিয়ে প্রত্যেককে তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী সঠিক নির্দেশনা দেওয়া সম্ভব হয়। তারপরে কি আছে, তারপর হচ্ছে ব্যাপক প্রয়োগযোগ্যতা। এই পদ্ধতি অত্যন্ত বহুমুখী, শিক্ষামূলক, বৃত্তিমূলক বা ব্যক্তিগত যে কোনো জটিল সমস্যার ক্ষেত্রেই এই পদ্ধতি প্রয়োগ করা যায়। বিশেষ করে বহুমুখী সমস্যা সমাধানে এটি অত্যন্ত সফল। পরে হচ্ছে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি। এটি পরামর্শগ্রাহিতাকে নিজের সক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভে সাহায্য করে। ফলে শিক্ষার্থী ধীরে ধীরে নিজের সমস্যা নিজেই সমাধান করতে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারপর হচ্ছে সময়ের সাশ্রয়। শুধুমাত্র অনির্দেশকমূলক পদ্ধতি অনেক সময় রোগীর বা শিক্ষার্থীর সমস্যা সমাধানে দীর্ঘ সময় লাগে, কিন্তু সমন্বিত পদ্ধতিতে পরামর্শদাতা সঠিক সময়ে সক্রিয় হস্তক্ষেপ করে সমস্যার দ্রুত সমাধান করতে পারে, যা শিক্ষার্থী এবং পরামর্শদাতা উভয়েরই সময় সাশ্রয় করে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করবে। দ্বিতীয় প্রশ্ন প্রত্যক্ষ আর পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা মানে কাকে বলে আর পার্থক্য আলোচনা করতে বলা হয়েছে। এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলছি, একটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, বা তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও সেক্ষেত্রেও তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই প্রশ্নের উত্তরটা এবার বুঝে নাও। প্রথমেই ভূমিকা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় নির্দেশনা ও পরামর্শ দান
একটি অপরিহার্য প্রক্রিয়া। বিশেষ করে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত জীবনে নানা দ্বন্দ্ব নিরসনে পরামর্শদানের ভূমিকা অনস্বীকার্য। পরামর্শদান হলো একজন দক্ষ পরামর্শদাতা এবং একজন গ্রাহিতার মধ্যে একটি উদ্দেশ্যমূলক কথোপকথন। পদ্ধতি, কৌশল, পরামর্শদাতার নিয়ন্ত্রণের মাত্রার উপর ভিত্তি করে এই প্রক্রিয়াকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: প্রত্যক্ষ, পরোক্ষ, সমন্বিত। নিচে প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা এবং এদের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো। প্রথমে হচ্ছে প্রত্যক্ষ পরামর্শদান। প্রত্যক্ষ বা নির্দেশকমূলক পরামর্শদানের প্রধান প্রবক্তা হলেন প্রখ্যাত মনোবিজ্ঞানী ইজি উইলিয়ামস। দেখো, এই প্রকার পরামর্শদানকে মূলত পরামর্শদাতা কেন্দ্রিক পদ্ধতি বলা হয়। এই প্রক্রিয়ায় পরামর্শদাতাই প্রধান এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করে। তিনি পরামর্শ গ্রাহিতার সমস্যা সম্পর্কিত তথ্য বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ করে বিশ্লেষণ করেন, সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করেন এবং সমাধানের জন্য সরাসরি নির্দেশ বা উপদেশ প্রদান করে। এখানে মনে করা হয় যে সমস্যাগ্রস্ত ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম, তাই অভিজ্ঞ পরামর্শদাতাই তাকে পথ দেখান। এই পদ্ধতিতে আবেগ বা অনুভূতির চেয়ে ব্যক্তির বুদ্ধিভিত্তিক দিকের ওপর অনেক বেশি জোর দেওয়া হয়। তারপর হচ্ছে পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা। পরোক্ষ বা অনির্দেশকমূলক পরামর্শদানের প্রধান প্রবক্তা হলেন মানবতাবাদী মনোবিজ্ঞানী কার্ল রজার্স। এই পদ্ধতি সম্পূর্ণভাবে পরামর্শ গ্রাহিতা কেন্দ্রিক বা ক্লায়েন্ট কেন্দ্রিক। এই পদ্ধতিতে পরামর্শদাতা কোনো সরাসরি নির্দেশ বা সমাধান বলে দেন না, বরং তিনি সমমর্মিতা এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করে যেখানে পরামর্শগ্রাহিতা নিঃসংকোচে নিজের মনের কথা প্রকাশ করতে পারেন। এই পদ্ধতির মূল ভিত্তি হলো এই বিশ্বাস যে প্রতিটি মানুষের মধ্যেই নিজের সমস্যা সমাধানের ক্ষমতা থাকে। গ্রাহিতা নিজেই নিজের সমস্যাটি উপলব্ধি করতে এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেন। এখানে পরামর্শদাতা কেবল একজন সহায়ক হিসাবে কাজ করেন এবং ব্যক্তির আবেগমূলক দিকের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তারপর কি প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য। এখানে কি বলা হচ্ছে? প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য দেখো। এখানে প্রথমে হচ্ছে যে কেন্দ্রিকতা, এটি একটি পরামর্শদাতা কেন্দ্রিক পদ্ধতি, আর এদিকে হচ্ছে পরামর্শ গ্রাহিতা কেন্দ্রিক পদ্ধতি। আর এদিকে প্রবক্তাকে এই পদ্ধতি হচ্ছে ইজি উইলিয়ামস, আর এদিকে উদ্ভাবক আর প্রবক্তা হচ্ছে কার্ল রজার্স। এখানে ভূমিকা সক্রিয়তায় কি? এখানে পরামর্শদাতা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে এবং গ্রাহিতা মূলত নিষ্ক্রিয় বা অধীনস্থ থাকেন। আর এখানে পরামর্শগ্রাহিতা সক্রিয় থাকেন, পরামর্শদাতা কেবল একজন সহায়ক বা অনুঘটকের ভূমিকা পালন করে। তারপরে মূল লক্ষ্য কি? এর প্রধান লক্ষ্য হলো উদ্ভূত নির্দিষ্ট সমস্যাটির সরাসরি ও দ্রুত সমাধান করা। আর এদিকে এর লক্ষ্য এটি কেবল সমস্যার সমাধান নয়, বরং ব্যক্তির আত্মবিকাশ যাতে সে ভবিষ্যতে নিজের সমস্যা নিজেই মেটাতে পারে। গুরুত্ব কি? এই পদ্ধতিতে পার্শ্বভেদ চেয়ে মানুষের যুক্তিবাদী বা বুদ্ধিভিত্তিক দিকের ওপরে বেশি জোর দেওয়া হয়। আর এদিকে কি? এখানে বুদ্ধির চেয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি ও মনস্তাত্ত্বিক দিকের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সময় ও ব্যয় কি আছে? পদ্ধতি সরাসরি ও নির্দিষ্ট হয়, এটি কম সময় সাপেক্ষ, আর গ্রাহিতা নিজের থেকে সমাধান খোঁজার চেষ্টা করে বলে এটি দীর্ঘমেয়াদী এবং অপেক্ষাকৃত বেশি সময় সাপেক্ষ। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্নের উত্তর।